দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন কোম্পানি আইনজীবী ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার সৈয়দ মাহসিফ হোসেন। মাহসিফ হোসেন, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। যে প্রতিবেদনটি আমরা দেখছিলাম সেখানে বলা হচ্ছিল যে এই খাতে ৮,০০০ কোটি টাকার একটি সংস্কার করার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক দেওয়া হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করে। দেখেন, ৮,০০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক দিচ্ছে। কাদের টাকা দিচ্ছে? ট্যাক্স পেয়ারদের টাকা দিচ্ছে। এটা ট্যাক্স পেয়াররা দিচ্ছে কেন? দেশের ডেভেলপমেন্টের জন্য। এখন বাংলাদেশ ব্যাংক যে ৮,০০০ কোটি টাকা দিতে চাচ্ছে এমন একটা এন্টিটিকে যেটা অলরেডি সিঙ্কিং, তো এখন এটা কতটুকু ভায়াবল হবে, এটা একটা বড় একটা প্রশ্ন থাকে। কারণ এই টাকাটা তো বাংলাদেশ ব্যাংকের নিজের, এটা ট্যাক্স পেয়ারদের টাকা। এখন ট্যাক্স পেয়ারদের টাকা ট্যাক্স পেয়াররা গভর্নমেন্ট এক্সচেকারে দিচ্ছে দেশের ডেভেলপমেন্টের জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক অথবা অন্য কোনো হোক, যাতে ট্যাক্স পেয়ার বেনিফিটেড হয়। এখন একটা বড় অ্যামাউন্ট অফ মানি দেওয়া হচ্ছে কিছু এমন প্রতিষ্ঠানকে রিভাইভ করার জন্য যেটা অলরেডি সিঙ্কিং ভেসেল। এখন এই জায়গাটাতে দিলে আদৌ কি কোনো ফ্রুটফুল রেজাল্ট আসবে কি আসবে না, সেটা বড় একটা প্রশ্ন থাকে। সেকেন্ড হচ্ছে কি, এই ধরনের কমিটমেন্ট অথবা এই ধরনের চিন্তা ভাবনা করার সময় বাংলাদেশের কি কি মেজার্স গুলোকে ইমপ্লিমেন্ট করে, সেটা একটা বড় একটা বিষয়। কিভাবে কোন প্যারামিটারটাকে তারা দেখে মনে করলো যে ৮,০০০ কোটি টাকা আমরা দিয়ে দেবে, ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে দেবে। এটা কিন্তু এমন কোনো কিছু না যে বাংলাদেশ ব্যাংক তার নিজের ডিসক্রিপশন ইউজ করে তারা করবে। এটা কিন্তু ট্যাক্স পেয়ারদের মানি। এটা কিন্তু অনেক হাইলি একটা রিস্ক এটাতে ইনভলভ থাকে যে মানিটা কি আদৌ ট্যাক্স পেয়ারদেরকে বেনিফিট করবে কি করবে না। একটা সার্টেন ইন্ডিভিজুয়ালস, একটা সংখ্যক মানুষজন তারা তাদের ডিপোজিট করা অর্থ তারা ফেরত পাচ্ছে না, সেটার জন্য একটা দেশের ম্যাস ট্যাক্স পেয়ারদের মানি সেখানে দেওয়াটা, রিভাইভ করাটা, এখানে আরেকটা বড় বিষয় থাকে। সেটা হচ্ছে কি, ৮,০০০ কোটি টাকা দেওয়ার পরে আদৌ কি টাকাটা কি আপনার যে ডিপোজিটার আমানতকারীরা যেটা তারা ফেরত পাচ্ছে না, সেটা কি তারা পাবে কি পাবে না, সেটাও কিন্তু নিশ্চয়তা এখানে নাই। দেওয়া হচ্ছে কিসের জন্য? দুর্বল প্রতিষ্ঠানগুলোকে রিভাইভ করার জন্য। কিন্তু এখানে কিন্তু কোথাও বলে দিচ্ছে না যে দুর্বল প্রতিষ্ঠানের যেসব আমানতকারী তাদের টাকা ফেরত দেওয়ার জন্য। দুইটা আলাদা জিনিস। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য একটা প্রসিডিউর, সেখানে কি হতে পারে, এই প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া, ওয়াইন্ডিং আপে যাওয়া, তাদের সকল অ্যাসেট গুলাকে বিক্রি করে দিয়ে যে টাকাটা আসবে সেটা আমানতকারীদের মধ্যে ফেরত দিয়ে দেওয়া। এটা গেল এক। অথবা এই প্রতিষ্ঠানগুলোকে ফরেন ইনভেস্টররা থাকতে পারে, তাদেরকে অ্যাডভার্টাইজ করে যে তোমরা এখানে মানি ইনজেক্ট করো, তোমরা আসো, আসার পরে এখানে তোমরা শেয়ার পারচেস করো, তোমরা এটাকে টেক ওভার করো মার্জার অ্যাকুইজিশনের মাধ্যমে। কেন ৮,০০০ কোটি টাকা দিতে হবে একটা সিঙ্কিং ভেসেলকে আপনার আপনার উপরে, যেটা আদৌ কোনো সার্টেনটি না এটা কি আপনার ফ্লোট করবে অথবা এটা তার ডেস্টিনেশন রিচ করতে পারবে কি পারবে না। ইস্যুটা যদি এটা হয়ে থাকে যে আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে, সেটার জন্য ৮,০০০ কোটি টাকা এখানে না দিয়ে আমানতকারীদেরকে ডাইরেক্টলি দিয়ে দেওয়া যায়। ব্যাংক এই প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিয়ে ওয়াইন্ডিং আপে সেল করে তারপরে যতটুকু সারপ্লাস রয়ে গেল, যে এতটুকু আরো ঘাটতি আছে, সেখানে ৮,০০০ কোটি টাকা ইউজ করা যায়। দ্যাট ইজ ওয়ান থিং। কিন্তু এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে না কোনো ভায়াবল ডিসিশন নেওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে। ৮,০০০ কোটি টাকা ব্যারিস্টার মাহসিফ হোসেন, যাদেরকে আসলে তদারকির জন্য দায়িত্ব দেওয়া ছিল বা নজরদারিতে যাদেরকে রাখার কথা ছিল, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে কিনা, এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে? দেখেন, ওভার দ্য পিরিয়ড অফ টাইম, এখন আমরা যদি পিগি ব্যাক করে যদি পিছন থেকে যদি আমরা যদি যাই, এটা অগণিত ইন্ডিভিজুয়ালস ব্যাংকে যারা ডাইরেক্টর ছিল তাদের মধ্যে লাইসেন্স ছিল। বাংলাদেশ ব্যাংকও যখন এই অনেকগুলি লোনস গুলাকে যখন অ্যাপ্রুভাল দিচ্ছে বোর্ডের ডিসিশন, তাদেরও মধ্যে একটা প্রশ্ন থাকে যে আপনারা কি কি প্যারামিটার কনসিডার করে এই লোনস গুলাকে আপনারা অ্যাপ্রুভাল দিলেন। বোর্ড থেকে একটা জিনিস আপনাদের কাছে আসতো, আপনারা বলে দিলেন যে ফাইন। কিন্তু এখানে যদি আমরা যদি ধরতে যাই, অনেকগুলি গোষ্ঠীর এখানে ভুল বের হয়ে যাবে, একজন একজনের উপরে দিবে। টাইম টু টাইম বোর্ড রিকনস্ট্রাক্ট হয়েছে। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন, দুইজনই দেখা গেছে তারা রেগুলেটরি পাওয়ার এক্সারসাইজ করে বোর্ডের রিকনস্ট্রাকশন করেছে। একজন বলতেছে যে আমার হাতে ছিল না, তারা ভুল করেছে, আরেকজন বলছে তারা ভুল করেছে। দুর্নীতি দমন কমিশন ইনভেস্টিগেট করেছে। কিন্তু ইভেনচুয়ালি পুরা জিনিসটা কি হচ্ছে, ট্যাক্স পেয়ারদের টাকাটা ইজ অ্যাট স্টেক। আমরা দেশের সাধারণ জনগণ, বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তারা টাকা ইনভেস্ট করে রাখে কিসের জন্য? রিটার্নের জন্য। আজকে এমন একটা প্রশ্ন আরাইজ করছে, তাদের রিটার্ন তো পরের কথা, তাদের প্রিন্সিপালটাই তারা পাচ্ছে না। আর এখানে যতজনকে ওয়াচডগ হিসেবে বসানো হয়েছে, প্রত্যেকটা এন্টিটি তাদের মধ্যে ভুল ছিল। তার জন্যই আজকে দেশের অর্থনৈতিক অবস্থা, এই যে ব্যাংকিং সেক্টর অবস্থা এত খারাপ। শুধুমাত্র একজনকে ভুল মানে দোষ দিলে চলবে না। ডেফিনেটলি প্রত্যেকটা এন্টিটি যারা যারা ওয়াচডগ হিসেবে কাজ করছে, বিএফআই হোক, সবাই প্রত্যেকের মধ্যে এটা লাইসেন্স ছিল। ব্যারিস্টার মাহসিফ হোসেন, যারা তাদের দায়িত্ব গাফিলতি করেছে তাদেরকে যদি কোনো শাস্তির আওতায় আনা যায়, তাহলে কি আসলে এই গ্রাহকের যে চলমান সংস্কার কাজ অগ্রগতি আসবে কিনা এবং গ্রাহকের আস্থা ফেরানো সম্ভব হবে কিনা, আপনি কি মনে করছেন এই বিষয়ে?
নো, কারণ হচ্ছে গিয়ে আপনি যদি শাস্তিটা যদি চিন্তা ভাবনা করি, এখনো আমাদের ব্যাংকিং সেক্টরটাতে হচ্ছে এটা সিভিল লাইবিলিটি ফর্মে এটা যদি যায়, যদি কোনো কিছু যদি হয়, দেখা গেছে হচ্ছে গিয়ে যে আপনার এখন একটা একটা প্রশ্ন থাকে, বাংলাদেশের যদি আমরা যদি দুইটা মানে লিগ্যাল কাঠামোটাকে যদি আমরা প্রপারলি ইভ্যালুয়েট করি, সেই সব সেক্টর গুলাতেই মানুষের খুব তৎপর থাকে, যে সব জায়গাতে দেখা যায় যে না এই অফেন্সটা করলে তার ফাঁসি অথবা যাবজ্জীবন হতে পারে, যেমন হচ্ছে গিয়ে মার্ডার, আপনার নারী শিশু, তারপর অ্যাসিড, এইসব জিনিসপত্র নেই। ব্যাংকিং সেক্টরে কেন জানি যখনই কেউ আসে ঋণ আপনার খেলাপি হোক অথবা তাদের মধ্যে ভয় থাকে না, কারণ একটা জিনিসই সর্বোচ্চ কি হবে, 6 মাসের জেল হবে, সর্বোচ্চ কি হবে, 3 মাসের জেল হবে, আমার সম্পত্তির উপর দিয়ে যাবে। মানুষজন কিন্তু ভয়টা থাকে না তাদের মধ্যে। আর এই এই জায়গাটার জন্য, এটার জন্যই মানুষজন যেটা করে সেটা হচ্ছে অর্থনীতি আদালত আইনের অর্ডার গুলোকে তারা ভায়োলেট করতেছে। তারা বিভিন্ন ভাবে দেখা গেছে সিআইবি বা মামলা নাম যাচ্ছে, তাদের কোনো ভয় নাই, তারা চাইছে কোর্টের দ্বারস্থ হতে পারবো, কিছু একটা অর্ডার নিয়ে আসতে পারবো। তারপরে আপনার দুর্নীতি দমন কমিশনের যে বিষয়টা যেটা থাকে সেটা হচ্ছে কি যে একটা ইনভেস্টিগেশন করে আপনার রেজাল্ট আসতে আসতে বছর পর বছর চলে যায়। তার চেয়ে বড় কথা হচ্ছে যারা ফিজিটিভ হয়ে যাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য ল এনফোর্সমেন্ট এজেন্সি তারা তৎপর থাকে না। আমি অনেক কেসেস দেখি সেখানে দেখা গেছে হচ্ছে কি যে কোন পুলিশের কর্মকর্তা তারা অলরেডি ফিজিটিভ, বারবার তারিখ আসতেছে, দেখাচ্ছে যে আসামি পলাতক পাওয়া যাচ্ছে না, বাট ওই দেখা গেছে সে তার বাসাতেই আছে। কারণ ওই উনিও জানে ভালো মতন যে ওনাকে অ্যারেস্ট করতে আসবে লোকাল পুলিশ আসেন না, দুর্নীতি দমন কমিশনের লোকজন নিয়ে আসবে, এই জন্য উনি নিজেও টেনশন ফ্রি থাকে এখানে। তো ব্যারিস্টার আমার মাহসিফ হোসেন, আমি একটু জানতে চাচ্ছি যে শুধুমাত্র কি কাঠামোগত সংস্কারই আসলে এর বাইরে, আপনি যেহেতু আইন সংশ্লিষ্ট একজন মানুষ, আপনার কাছে কি মনে হয় এখানে আইন সংস্কারেরও একটি বড় প্রয়োজন বলে আপনি মনে করেন কিনা? ডেফিনেটলি আইন সংস্কারের প্রয়োজনটা এই কারণে দরকার, সেটা হচ্ছে কি যে যেহেতু আমাদের মানে আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে আমাদের ইকোনমি রাইট নাও, যেটা হচ্ছে গিয়ে নট ভেরি গুড, ফ্রেজাইল ইকোনমি। সেই অবস্থাতে আমার মনে হয় যে এই ধরনের অফেন্সেস যদি থাকে, যে মানি লন্ডারিং হোক অথবা যদি আপনার এরকম হয় যে সে দেখা গেছে হচ্ছে গিয়ে আপনার আপনার মানে কোম্পানি আপনার দেখা গেছে হচ্ছে গিয়ে আমানতকারী টাকা দিতে পারতেছে না, সেখানে হায়েস্ট পানিশমেন্টে চলে যাওয়া উচিত। নট জাস্ট হচ্ছে কি আপনার ওই অর্থনীতি আদালত আইনের আন্ডার মামলা হবে, অথবা তার হায়েস্ট পানিশমেন্টটা যেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট অথবা হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট। তখনই দেখা গেছে হচ্ছে কি যে জুনিয়র অফিসাররা তারাও কনসার্ন থাকবে ব্যাংকের, তখন প্রত্যেকটা এন্টিটি তারা খুব টেনশনে থাকবে যে না কিছু একটা হলে কিন্তু আমার এখন জেল হয়ে যাবে, আমার কিন্তু নন বেলেবল অফেন্সের মধ্যে যে পড়বো আমি। তখন দেখা গেছে যে সুপিরিয়র অফিসাররা যদি তাদের প্রেশার ক্রিয়েট করে যে না এটাকে আপনি এনওসি দিয়ে দেন অথবা এই জায়গায় আপনি অ্যাপ্রুভাল দিয়ে দেন, তখনও জুনিয়র অফিসার বলবে যে না স্যার এই জায়গাটাতে আমার একটা রিস্ক আছে, আই উইল নট টেক দ্যাট রিস্ক। তো আমার মনে হয় যে আইনের দিক থেকে একটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে যে পানিশমেন্টের রেট অফ পানিশমেন্টটা অনেক হাই করে দেওয়া উচিত, থ্রেশহোল্ডটা অনেক হাই করে দেওয়া উচিত, যাতে করে যেটা হবে যে চাইলেই কেউ এই লস গুলাকে ব্রেক করতে আপনার সাহস পাবে না। ব্যারিস্টার মাহসিফ হোসেন, আপনার কাছে কি মনে হয় যে এই আইন সংস্কারের পাশাপাশি আর কি কি সংস্কার বর্তমানে চলছে যেটা আপনার চোখে পড়েছে, যেটা বর্তমানে আসলে ফলপ্রসূ হচ্ছে এবং যেগুলোতে আসলে আর্থিক খাতে পরিবর্তন আসছে বলে আপনি মনে করছেন? দেখেন আমি একটা জিনিস যেটা দেখতেছি সেটা হচ্ছে কি যে আগে বাংলাদেশ ব্যাংক তারা বোর্ড রিকনস্ট্রাক্ট করতো না, এটা বাংলাদেশ সিকিউরিটি কমিশনই করতো। ইদানিং আমি দেখতেছি বাংলাদেশ ব্যাংক বোর্ড রিকনস্ট্রাক্ট করছে, যেমন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে বাংলাদেশ ব্যাংক বোর্ডটাকে রিকনস্ট্রাক্ট করে দিয়ে এখন তারা 3 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরকে দিয়ে তারা কোম্পানি রান করছে। কিন্তু কনসার্নিং অ্যালার্মিং যে বিষয়টা সেটা হচ্ছে এখানে যে আমাদের দেশে ব্যাংকস হচ্ছে অনেক বেশি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো অনেক বেশি। এখন এতটুকু একটা দেশের মধ্যে এতগুলি যখন এন্টিটিস থাকে, এটার সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এখানে যে আপনার একটা একটা থট ছিল, পজিটিভ থট ছিল যে যত ব্যাংকস বেশি থাকবে তত কম্পিটিশন থাকবে, ভায়াবল কম্পিটিশন থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা না, কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক কিন্তু সিলিং করে দিচ্ছে যে আপনি এতটুকুর বেশি ইন্টারেস্ট দিতে পারবেন না, তাহলে কি কম্পিটিশনটা কিন্তু একটা সার্টেন লেভেলের মধ্যে কিন্তু কনফাইন হয়ে যাচ্ছে। তো যদি কম্পিটিশনটা তো কনফাইন থাকে তাহলে দরকার কি, এতগুলি ব্যাংকসও থাকা দরকার না একটা দেশের মধ্যে, ব্যাংকসগুলো লিমিট করে ফেলা উচিত। বাংলাদেশ ব্যাংক অথবা আপনার মিনিস্ট্রিজ যে ডিসিশনস গুলো নিচ্ছে যে এন্টিটিস গুলোকে তারা রিভাইভ করার জন্য পাবলিক মানি ইনজেক্ট করবে, আমার কাছে মনে হয় যে না, তার থেকে বেটার এই এন্টিটিস গুলাকে যেখানে 20টা ব্যাংক প্রয়োজন তো নাই সেখানে কমাইতে 5টা করে নিয়ে আসুন, মার্জার হোক। দেখা গেছে তাদের মধ্যে থেকে আপনার ইয়া করে ফেলা উচিত, যেটা হচ্ছে যে আপনার ওয়াইন্ডিং আপ করে ফেলা উচিত, যাতে করে যে যেটা হবে ইন ফিউচার ব্যাংকসগুলি কম থাকবে, আমানতকারীদের প্রোটেকশনটা ভালো থাকবে, আর ওয়েলথ যে সিআরআর এসএলআর যে রেশিওটা থাকে বাংলাদেশ ব্যাংকে সেটা প্রপারলি মেনটেন হবে। দেখা গেছে হচ্ছে যে অনেকগুলি ব্যাংক এখন অনেক বছর ধরে এটা মেনটেনই করতে পারছে না, কিন্তু এগুলাকে যে মার্জার অ্যাকুইজিশন করা হয় তাহলে বেনিফিটটা হবে কি যে 4টা ব্যাংকের এসএলআর তখন একটা হয়ে যাবে।
4টা ব্যাংকের সিআরআর তখন এক হয়ে যাবে। তখন যেটা হবে হচ্ছে গিয়ে সে ফাইন্যান্সিয়াল অনেক স্ট্রং থাকবে। ব্যারিস্টার মাহফুজ সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ব্যারিস্টার মাহসিফ হোসেন।